পশ্চিমবাংলার 2022-12 থেকে 5ই আগস্ট 2025 সালের ডেটা বলছে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আইএসএফ আজকে বিধানসভার মধ্যে আমি তার প্রতিনিধি হিসাবে ভাঙড় থেকে আমি পাঠিয়েছে, সেগুলো চালুর কথা বলেছি। রাজ্যে এ ধরনের 2200 শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রাইম স্কুল আছে যেখানে একজন টিচার অথবা টিচার শূন্য অবস্থায় চলছে, সেইগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেনের কথা বলেছি। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলেছি। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্কুল শিক্ষা ব্যবস্থা আলাদা নয়, শুধু নামটা। মাদ্রাসাটাও দার্স দেওয়ার শিক্ষা দেওয়ার কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, এতটুকুই। এটা নিয়ে অনেকের অনেক বা উচ্চবাচ্য অনেকের টিপ্পণী আছে। একটা প্রশ্ন আজকে শুনছিলাম, সময় এলে হাউসের মধ্যে আমি উত্তর দেবো, আপনাদের দিয়ে দিচ্ছি, যে সংখ্যালঘু দপ্তর রাখার কি দরকার। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে এসটিদেরকে রিজার্ভেশন দিতে আমাদের লাগছে কেন? যাদের হাতে দায়িত্ব ছিল তারা ব্যর্থ হয়েছে, এসটি সমাজকে পিছিয়ে রেখেছে বলে আজকে এসসিদেরকে রিজার্ভেশন দিয়ে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। মাইনরিটি ডিপার্টমেন্ট যেমন আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট শুধু মুসলিম নয়, 6টা সংখ্যালঘু, ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু সেই সম্প্রদায়ের মানুষ আছে, সেখানে খ্রিস্টান আছে, আপনার বুদ্ধিস্ট আছেন, পার্সি জাইন আছেন, শিখ আছে, 6টা সম্প্রদায় আছে। কিন্তু এমনভাবে দেখানো হয় মাইনরিটি দপ্তর মানে শুধু মুসলমানদের। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই কথা বলছেন তারা একবারের জন্য প্রশ্ন তুলেন না। তাদেরকে আমি তাদের জ্ঞাতার্থে বলি যে পশ্চিমবাংলা সরকারের একটা দপ্তর আছে, আদিবাসী উন্নয়ন দপ্তর। এত হিপোক্রেসি তার রাখে কোথায়? এত হিপোক্রেসি চলে কোথায়? কেউ তো বলে না আদিবাসী দপ্তর তুলে দেওয়ার জন্য। কেন তুলবে? কেন তুলবে? সংবিধানের 5th শিডিউল দেখুন, আদিবাসীদের জন্য আলাদাভাবে একটা শিডিউল তৈরি হয়েছে। কেউ তো কোনোদিনের জন্য বলি না আমরা। কেন বলবো? আদিবাসীদেরকে স্পেশাল ট্রিট করে মূল স্রোতে আনতে হবে। তার জন্য আমরা বরঞ্চ বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সওয়াল করেছি, যেগুলো গত বিধানসভা নিতে মানে 17তম বিধানসভাতে 18টা আদিবাসী সমাজের বিধায়ক যেটা বলতে সাহস পায়নি, এক সংযুক্ত মোর্চার আইএসএফ এর বিধায়ক আমি বলেছিলাম যে আদিবাসীদের যদি ভালো চান 5th শিডিউল সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন। সমস্যা হচ্ছে এটা হিপোক্রেসির এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। কোন বিষয়টাতে? না না, আমি আমার টাইম বলবো, আমার টাইম কেউ আটকাতে পারবে না। আমি নির্দিষ্ট নিয়ম মেনে টাইম নেবো, আমার টাইম আমি বলে যাবো। কারো অধিকার নেই আমার টাইমকে আটকাবার। আমাকে টাইম দেবে না এরকম বলা নাই। আমি কারো জুতো চটি কারো ছবি দেখে আসিনি। আমি ভাঙড়ের মানুষের রায় নিয়ে এসেছি। আমি 1,30,088টা মানুষ আমাকে ভোট দিয়েছে, সুতরাং আমার টাইম কেউ কাটতে পারবে না। দেখুন, তিনি কেন উল্লেখ করলেন না বলতে পারবো না। তিনি অনেকজনের কথা বলেছেন, সাথে এটাও তিনি ইনক্লুড করেছেন যে যত ধরনের অন্যায় হয়েছে সবকটা অন্যায়ের বিচার হবে। আজকে আমি যতটুকু জানি, আনিসের পরিবার আপনার তামান্নার পরিমাণ অনারেবল চিফ মিনিস্টার স্যারের সাথে দেখা করেছেন। ওনার যদি, আশা করবো কোনো এই ধরনের ইন্টেনশন থাকবে না, আনিসটা বিচার না পাক, তামান্নাটা পেয়ে যাক, এই ধরনের ইন্টেনশন থাকবে না। যদি থাকতো হয়তো ওরা তাহলে দেখাও করতো না। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে না ক্যাপটিভ ভোট ব্যাংকের দিকে এগিয়ে যাওয়া। বিজেপি এখন যে ভোটটা পেয়েছে এই ভোটটা কিন্তু তৃণমূল বিরোধী ভোট। বিজেপি যদি মনে করে আমি জিতে গেছি মানে সব বিজেপির কাছে, এটা ব্যাপার না। তাদেরকে ঠিক বিগত 15 বছর ধরে যেভাবে ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে মুসলমানদের রেখেছিল তৃণমূল, সেই করার চেষ্টা করছে। এখন মেরুকরণের চেষ্টা হচ্ছে, নিজের দিকে টানার চেষ্টা হচ্ছে। এই ধরনের জন্য শব্দগুলো তিনি চয়ন করছেন। উনি ভালো করে জানেন কার নামে ওই সরণিটা ছিল। উনি না জেনে বলেছেন আমি বলবো না, উনি ভালো করে জানেন, জানার পরেও তিনি বলছেন। কারণ কি, যে এই জায়গাটা প্রতিষ্ঠা করতে চাইছে যে ওই যে ভোটটা বিজেপি পেয়েছে সেটা ভোট ব্যাংক হিসাবে ধরে রাখতে চাইছে। এবার মানুষজন যদি চালাক মানে সচেতন না হয়, তাহলে ওই 15 বছর যেভাবে সংখ্যালঘুদেরকে তোষণ করেছে উন্নয়নের নামে, এই তোষণের নামে যেভাবে শোষণ করেছে সংখ্যালঘুদেরকে, এই বৃহত্তর হিন্দু সমাজ ওই একই এতে পড়বে।
এবং শেষে দেখা গেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমান বিরোধী দলনেতা, তাদের সঙ্গে ঋতব্রত পত্নী যে তৃণমূল, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ একটা তর্ক বিতর্ক হলো, উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলো, এবং যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল পন্থী তারা কক্ষ ত্যাগ করলেন। কি বলবেন এই বিষয়ে? ওয়াকআউট একটা ওয়ান অফ দ্য পলিসি অফ ডেমোক্রেসি, মানে আমাদের বিধানসভা ভবনের একটা পলিসি থাকে একটা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এখন যে লড়াইটা আপনারা দেখছেন, সেই লড়াইটা বাস্তবের লড়াই না বিধানসভা হাউসের বাইরে আপনাকে আমাকে এন্টারটেন করার জন্য লড়াই, সেটা এখন দেখতে হবে। সেটা ভাই প্রশ্নের ব্যাপার, বিতর্কের ব্যাপার। আমি বিস্তারিত আমি বলবো না। দ্বিতীয় হচ্ছে কথা, বিধানসভার অন্দরে আলোচনা তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু আলোচনা তর্ক বিতর্ক যেন শালীনতা বজায় রেখে হয়। শব্দ চয়নের ক্ষেত্রেও আমাদেরকে সেটা মানতে হবে। স্পিকার স্যার আমাদের নির্বাচিত হয়েছেন, তিনি চেষ্টা করছেন তার দক্ষতার সাথে এটাকে এগিয়ে নিয়ে যাবার। তবে আমি একটা কথা বলবো, এটা প্রত্যেককেই, আমাদের এখানে তো প্রচুর নতুন সদস্য আছে, অনেকে দেখছিলাম যে তালিও মেরে ফেলছিল, লাইভ যখন হচ্ছিল আপনারা দেখতে পাবেন। তালি মারা আমাদের সংসদীয় রীতির মধ্যে পড়ে না। তো হয়তো তারা জানে না বলে হচ্ছে, বা এই ধরনের অনেক কিছু শব্দর আদান প্রদান করে ফেলছে যেগুলো সংসদীয় রীতির মধ্যে পড়ে না। যেমন আপনি মিথ্যা বলছেন, এ কথা বলা যায় না। আপনি বলতে হবে আপনি অসত্য বলছেন। আমি তো একদিন এসেও জানে যাই না, তো আমার 5 বছর অভিজ্ঞতা আছে বলে বলছি। তো যেগুলো হচ্ছে আমার মনে হয় একটা দুটো সেশন গেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। কারণ একজন বক্তব্য দিচ্ছে মানে তার প্রতিবাদ হয়তো করতে, এটা আমি এর পক্ষ নয়, তারপর বলছে ওটাকে তিনি প্রোটেস্ট করছেন। কতটা করতে পারেন? মারমুখী মিজাজ হয়ে উঠবেন, ছুটে যাবেন, না সিটে বসে প্রতিবাদ করবেন? যেমন তার দলের চিফ হুইপ ইশারা করছেন বসতে, সেটাকেও তাকেও মানছেন না। স্পিকার স্যার বলছেন তখনও মানছেন না। মানে এদের একটা, আমাদের একটা ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। সম্ভবত 3-4 তারিখে আমাদের বিধানসভার স্পিকার স্যারের উদ্যোগে রাজ্য লোকসভার স্পিকার স্যার এবং আরও কয়েকটা রাজ্যের স্পিকার স্যারেরা আসছেন, ট্রেনিং দেবে। আমার মনে হয় ওই ট্রেনিংটা হয়ে গেলে আমরা অনেকটা বেশি সমৃদ্ধ। মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন কোনো মাফিয়াদের ছাড় হবে না, এবং তিনি বলেছেন তাদের হচ্ছে যে যা সম্পত্তি আছে সেই সম্পত্তি নিলামে তুলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, এবং এই নিয়ে আগামী এই সেশনের শেষে একটা বিলও নিয়ে আসবেন বলেছেন। বিলটা আনুক, কি কি ওখানে টার্মস কন্ডিশন আছে, কি কি পয়েন্ট আছে তার উপরে চর্চা করব। আমার মনে হয় কতটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যারা সরকারি এই ধরনের জনপ্রতিনিধি সেজে লুট করেছে সম্পত্তি, তাদের সম্পত্তি নিলামে তুলে, আমার মনে হয় এটা বলেছেন তিনি, আবার ফিরিয়ে নিয়ে আসবে। এ তো মুখ্যমন্ত্রীর অনেক আগে আমি বলেছি। পঞ্চায়েত নির্বাচন 2023 সালের ভিডিও ক্লিপিংস গুলো থাকলে দেখবেন যে আমরা দায়িত্বে আসলে এই পঞ্চায়েতে যারা টাকা লুট করেছে, সরকারের টাকা লুট করেছে, জনগণের ট্যাক্সের টাকা লুট করেছে, তাদের প্রয়োজনে সম্পত্তি বেচে আবার সেটা রাজ্যের কোষাগারে জমা করে আবার রাজ্যের মানুষের সাথে খরচ করবে। আজকে মুখ্যমন্ত্রীর মুখে শুনছেন, আমি এটা 3 বছর আগে বলেছি।